তারা শাসকের ভূমিকায় রয়েছে। তারা বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে সমতায়, মর্যাদায়, সম্মানে সব জায়গায় তারা এই ওসিস ক্যাডারকে বঞ্চিত করেছে। কত মানুষের মধ্যে ক্ষোভ আছে, কত মানুষ বঞ্চিত, কত মানুষ অসম্মানিত। অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে রাষ্ট্রযন্ত্রের বিশেষ এক শ্রেণীর কাছে প্রভুত্ববাদ হয়ে দাঁড়িয়েছে একটা নির্লজ্জ ফ্যাশনের। চারপাশ ঘিরে থেকে প্রশাসন ক্যাডাররা অন্য ক্যাডার এমনকি জনমানুষের কাছ থেকেও সরকারকে বিচ্ছিন্ন করে রেখেছে বলে দাবি করেন আলোচকরা। পেশাভিত্তিক তার যে কন্ট্রিবিউশন সেটা যদি তারা যদি স্ব ক্যাডার বা স্ব মন্ত্রণালয়ে রাখতে পারে তাহলেই জনবান্ধব সিভিল সার্ভিস তৈরি হবে। ক্যাডার সার্ভিসে থাকার ফলে সুপিরিয়র সার্ভিস স্কুলের মাধ্যমে আমাদের মন্ত্রণালয়ে যাওয়ার যে সুযোগ ছিল সেই রাস্তা বন্ধ করার চেষ্টা চলছে বলে আমরা মনে করছি। এবারও বৈষম্য দূর না করলে চাকুরি বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেবার হুঁশিয়ারি দিয়ে ঘোষণা করা হয় পরবর্তী কর্মসূচি। এই অন্যায়গুলি ক্রমাগত চলতে পারবে না, এগুলি একটা সময় বিস্ফোরণ হবে এবং তখন কিন্তু এই প্রশাসন ক্যাডারের নিজেরা এককভাবে আদায় করে নেওয়া এগুলি সবই কিন্তু একসময় আপনাদেরকে বুমেরাং হয়ে যাবে। জনপ্রশাসন সংস্কার কমিশন চূড়ান্ত সুপারিশে 25 ক্যাডারের মতামত প্রতিফলন দেখতে চায় নেতৃবৃন্দ। আর এ দ্বারা অব্যাহত থাকলে আমরা চাকরি বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। বৈষম্য নিরসন ও সংস্কারের প্রতিশ্রুতি নিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে উল্লেখ করে আন্তঃক্যাডার বৈষম্য নিরসনে সরকারের সহযোগিতাও চান সবাই। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর রাষ্ট্রের বিভিন্ন বিভাগ সংস্কারে প্রথম দফায় গঠিত 6টি কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছে। এক প্রজ্ঞাপনের মাধ্যমে এটি জানানো হয়। এর মধ্যে জনপ্রশাসন ও সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন ও পুলিশ সংস্কার কমিশনের প্রতিবেদন দেওয়ার তারিখ 15 জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। আর বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন দেওয়ার মেয়াদ 31 জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। গত 3 অক্টোবর এসব কমিশন গঠন করা হয়, যাদের 90 দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রাষ্ট্রীয় আমন্ত্রণে ফেব্রুয়ারি মাসে তিনি বাংলাদেশ সফর করবেন। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। সংবাদ মাধ্যমটি বলেছে, পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগামী মাসে বাংলাদেশ সফর করবেন। 2012 সালের পর পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটাই প্রথম বাংলাদেশ সফর হতে যাচ্ছে। এক যুগ আগে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বাংলাদেশ সফর করেছিলেন হিনা রব্বানী খার। উন্নয়নশীল 8 মুসলিম দেশের জোট D8 শীর্ষ সম্মেলনের জন্য তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে সে সময় ঢাকা সফর করেছিলেন তিনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ ফ্যাসিবাদ থেকে বেরিয়ে এসেছে, তবে ঐক্যের সাথে দেশ গড়ার জায়গায় এখনও রয়েছে ব্যর্থতা। অঙ্গীকার ব্যক্ত করে মির্জা ফখরুল বলেন, আমরা হেরে যেতে পারি না। শুক্রবার দিনাজপুরে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ফারুক হোসেনকে সাথে নিয়ে হাসান মাহমুদের রিপোর্ট। দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যেই কলেজে 6 বছর অর্থনীতির শিক্ষক ছিলেন তিনি। বক্তৃতায় মির্জা ফখরুল আক্ষেপ করে বলেন, তারা যারা রাজনীতি করছেন তাদের ব্যর্থতা হলো 53 বছরেও দেশকে প্রেমময় করে গড়ে তুলতে না পারা। তিনি বলেন, কিছুদিন আগেও এদেশের মানুষ যে গর্বিত জাতি সে কথা বলতেও পারেনি, তবে এখন আশা জেগে উঠেছে, সবাই স্বপ্ন দেখছে। আজকে আমার ব্যর্থতা সেই জায়গায় মনে হয় আমরা যারা রাজনীতি করছি ওই জায়গাটা আমাদের ব্যর্থতা আছে। আমরা এই 52-53 বছরেও বাংলাদেশকে একটা সুখী, শান্তিময়, প্রেমময়, ভালোবাসাময় এক দেশ করতে পারলাম না। আমরা এখানে রাজনীতি নিয়ে সংকীর্ণতায় ভুগি। আমরা এখানে নৈতিকতার একটা সর্বনিম্ন পর্যায়ে চলে গেছি। মির্জা ফখরুল বলেন, ফ্যাসিস্টরা রাষ্ট্রের সমস্ত ক্ষমতা দখল করে নিজেদের নিরঙ্কুশ করতে চেয়েছিল, যাতে কেউ কথা বলতে না পারে। আল্লাহর অশেষ রহমতে আমরা সেই জায়গা থেকে বেরিয়ে এসেছি। সেই জায়গায় বেরিয়ে এসে একটা সুযোগ সৃষ্টি হয়েছে যে আমরা নতুন করে বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করব। শুধু নেগেটিভ চিন্তা করলে হবে না, নেতিবাচক চিন্তা করলে হবে না। আমাদের পরস্পরকে সহনশীলতার মধ্যে দিয়ে আনতে হবে, সম্মান করতে হবে,
আমি যে রাজনৈতিক চিন্তাই করি না কেন, কিন্তু দেশপ্রেম যদি আমার থাকে, দেশের প্রতি ভালোবাসা যদি আমার থাকে, তার নিশ্চয়ই আমার আজকে যে সুযোগ এসেছে সেই সুযোগের সদ্ব্যবহার যেন আমরা করতে পারি। সংকীর্ণতার ঊর্ধ্বে দাঁড়িয়ে সুস্পষ্ট, সত্য, সুন্দর পথ নির্ধারণের আহ্বান বিএনপি মহাসচিবের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। অতি জরুরি সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, জনগণ যাদের পছন্দ করবে তাদের ভোট দিয়ে নির্বাচিত করবে। শুক্রবার দুপুরে নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে জেলা জামাতের কর্মী সভায় তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগকে উদ্দেশ্য করে জামাত আমির বলেন, যারা ক্ষমতায় থাকার জন্য হত্যা, দুর্নীতি, লুটপাটকে বেছে নেয়, এদেশে তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই। পরে বিকেলে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে পেশাজীবীদের সাথে এক সুধী সমাবেশে অংশ নেন জামাতের আমির। বিগত 15 বছরে আওয়ামী লীগ 2.25 কোটি ভুয়া ভোটার তৈরি করেছে অভিযোগ করে তিনি বলেন, সেসব বাদ দিয়ে নতুন ভোটারদের যুক্ত করতে হবে। পরে কুষ্টিয়ায় এক সুধী সমাবেশে যোগ দেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। চাঁদাবাজি, ঘুষ ও মামলা বাণিজ্য যারা করবে ভবিষ্যতে তাদেরও অতীতের সরকারের পথ ধরতে হবে বলে মন্তব্য করেন তিনি। যে সংস্কার জাতির প্রাণের দাবি, মৌলিক বিষয়গুলো তারা যাতে সংস্কারে কোনো গড়িমসি না করেন এবং কোনো ষড়যন্ত্রের কাছে এই সংস্কার যাতে হারিয়ে না যায়, গুলিয়ে না যায়, এই জন্য আমরা তাদের বলবো, শক্ত থেকে আপনারা দৃঢ়ভাবে সামনে এগিয়ে যান, সংস্কারগুলো করে দ্রুত আমাদেরকে নির্বাচনটা, সুষ্ঠু একটা নির্বাচন আপনারা দিন। দেশ জুড়ে বেড়েছে শীতের তীব্রতা। কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সাথে বইছে হিমেল হাওয়া। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন আয়ের মানুষের ভোগান্তির শেষ নেই। শীতের তীব্রতা বাড়ায় হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তরের 13 জেলায় মৃদু শৈত্যপ্রবাহের কারণে সেখানকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তামজিদ সুমনের রিপোর্ট। রাজধানী ঢাকায় এমন চিত্র তখনই দেখা যায় যখন শীতের তীব্রতা কয়েক গুণ বেড়ে যায়। ঠান্ডা সহ্য করতে না পেরে এভাবেই আগুনের পাশে বসে শীত নিবারণের চেষ্টা। শীতের কারণে স্বাভাবিক কাজ করতে পারছেন না বৃদ্ধ কুদ্দুস আলী। কাম কর্ম করতে হাত পা লারণ জানা, শ্বাসকষ্ট তো ধরে আছে ঠান্ডায়, বিভিন্ন রোগে ধরে বসে। এবছর ঢাকায় শীতের তীব্রতা অনেক বেশি, সাথে হিমেল বাতাস আর ঘন কুয়াশার কারণে দিনের আলোতেও বেশি শীত অনুভূত হচ্ছে। শুক্রবার ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা 13.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, আর দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় 8.3 ডিগ্রি সেলসিয়াস, যা এবছরের সবচেয়ে কম তাপমাত্রা। তীব্র এই শীতের কারণে খেটে খাওয়া মানুষের বিপদ বেড়েছে কয়েক গুণ। কাজ কামে যায় শীতের লেগে যাইতে পারি না, শীত বেশি লাগে। ইনকামের তো দরকারই ভাই, শীতের লেগে যাবারই হইতেছি না, শীত বেশি, ঠান্ডা বাতাস। যখন খালি গাড়ি চালাই তখন শীত করে, যাত্রী কম নাই, শীতে বাইরে মানুষ বাইরে বেড়ে না। হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন, বিশেষ করে বৃদ্ধ ও শিশুদের কষ্ট বেড়েছে। মেনলি বেড়াতে আসছি ঢাকাতে, আসার পরে দেখতে পাচ্ছি যে এখানে প্রচণ্ড ঠান্ডা, বিশেষ করে আজকে এবং গতকালকে 2 দিন বেশি ঠান্ডা। ঠান্ডাতে প্রবলেম হচ্ছে মূলত কি, বাচ্চারা তো ঠান্ডাটা হয়ে সর্দি হয়ে যাচ্ছে। শীতের কারণে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা, বিশেষ করে শিশু ও বৃদ্ধরা শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন বেশি। প্রতিদিন অনেক পেশেন্ট বহির্বিভাগে এবং অন্তর্বিভাগে আসতেছে, জটিল পেশেন্টদেরকে আমরা ভর্তি করতেছি। শ্বাসকষ্ট এবং বাচ্চাদের রেসপিরেটরি ডিস্ট্রেস, ব্রঙ্কিয়াল অ্যাজমা, বয়স্কদের সিওপিডি, অ্যাজমা আমরা সেবা দিয়ে যাচ্ছি। আবহাওয়া পূর্বাভাস বলছে, সপ্তাহখানেকের মধ্যে কুয়াশা কমে গেলেও সামনের দিনে শীতের তীব্রতা আরও বাড়বে। আগামী 7 তারিখ পর্যন্ত কর্মসূচি চলবে। এরপরে তো যে তীব্র কুয়াশা বা ঘন কুয়াশা যেটা আছে, কুয়াশার ভাবটা কেটে যাবে। কুয়াশার ভাবটা কেটে গেলে দিনের তাপমাত্রাটা বাড়বে। যখনই দিনের তাপমাত্রা বাড়বে, মানুষের মধ্যে যে দিনের বেলা যে তীব্র শীত যেটা অনুভূত হচ্ছে, এই তীব্র শীতের অনুভূতিটা অনেকটা কমে আসবে। এদিকে শৈত্যপ্রবাহের কারণে রংপুর বিভাগের পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম, দিনাজপুর এবং রাজশাহী বিভাগের নওগাঁ, পাবনা সহ প্রায় সব জেলাতেই জেঁকে বসেছে শীত। এছাড়া চট্টগ্রাম, ময়মনসিংহ ও বরিশাল বিভাগেও বেড়েছে শীতের প্রকোপ। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তরিক উল্লেখ করে সব ছাত্র সংগঠনের সাথে বসে ডাকসু নির্বাচনের রোডম্যাপ তৈরি করা হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমদ খান। শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের আইবিএ ভবনে এক সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। 2024-25 সেশনে 33তম ব্যাচের বিবিএর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলেও জানান উপাচার্য। বিবিএ বিভাগে 120টি সিটের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে মোট 10,278 জন। এর মধ্যে 5,996 জন পুরুষ ও 4,282 জন নারী শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের 5টি সেন্টারে পরীক্ষা নেওয়া হয়। লিখিত পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে 15 জানুয়ারি। ডাকসু নির্বাচনের ব্যাপারে আমরা অত্যন্ত আন্তরিক, তবে আমরা চাই যে সবার মধ্যে মোটামুটি একদম ঐক্যমত না হোক, কিন্তু একটু ব্রড বেসড, যাতে একরকম সমঝোতা হয়, একটা চুক্তির মতো হয়। সবাইকে নিয়ে আমরা করতে চাই এই নির্বাচনটি উৎসবমুখর পরিবেশে, সবার বহুদিন পর একটি মুক্ত পরিবেশে এই সুযোগটি তৈরি হয়েছে। আমরা চাই যে এই কাজটি যতদূর সম্ভব সবাইকে নিয়ে নিখুঁতভাবে করতে। দেশের বিভিন্ন জেলায় দাম না পেলেও কৃষকের উৎপাদিত সবজি রাজধানীতে বিক্রি হচ্ছে চড়া মূল্যে। সবজি ভেদে দামের ব্যবধান প্রায় 20 থেকে 40 টাকা পর্যন্ত। বগুড়ার 2 টাকার ফুলকপি ঢাকায় বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা। বেড়েছে পেঁয়াজের দাম। ক্রেতারা বলছেন মধ্যস্বত্বভোগীদের জন্য কৃষকরা দাম পান না। মেজবা হাসানের রিপোর্ট। বগুড়ার রাজাবাজার। শীতকালীন সবজির সমারোহ যেমন বেশ, তেমনি দামও হাতের নাগালে। একটি ফুলকপি মান ও আকার ভেদে বিক্রি হচ্ছে 2 থেকে 5 টাকা। দিন কয়েকের ব্যবধানে দাম কমে যাওয়ায় বিপাকে কৃষক। তবে সাধ্যের মধ্যে সবজি কিনতে পেরে খুশি ভোক্তারা। কপি গাছ কাটে ভাল দিচ্ছে, দাম হয় না থেকে খাস না ভ্যান ভাড়া দিয়ে 200-100 টাকা হাতত যায়। আলু সবজি সবকিছু দামই কম, আমার বেশ স্বস্তি পাচ্ছি বাজার করতে এখন। রাজধানীর কারওয়ান বাজার। উত্তরাঞ্চলের জেলাগুলো থেকে আনা পণ্য পাইকারি দামে বিক্রি হয় এই বাজারে। 2 টাকার সেই ফুলকপি এই বাজারে বিক্রি হচ্ছে 20 থেকে 40 টাকায়। যদিও এত দাম বৃদ্ধি কেন তার কোনো সদুত্তর নেই এই বিক্রেতার কাছে। ফুলকপি ভালো মন্দ অনেক আছে, ফুলকপিতে বিভিন্ন কোয়ালিটিতে বিক্রি হয়, বিভিন্ন দামে বিক্রি হয়। 2 টাকা না, আমরা 20 টাকাও পাচ্ছি না। খুলনার তুলনায় এখানে একটু বেশি, খুলনায় আরো সস্তা। রাজধানীর বাজার ভেদে এর দাম আরও বেড়ে যায়। বেগুন মান ভেদে বিক্রি হচ্ছে 40 থেকে 60 টাকা, নতুন আলু 40 টাকা। তবে মৌসুমি হিসেবে দাম বেশি বলছেন ক্রেতারা। এখনো মানুষের সহনীয় পর্যায়ে আসেনি। আয়ের অনুযায়ী, ইনকাম অনুযায়ী খরচ বাইরে গেছিল, একটু স্বস্তি পাইছে। সপ্তাহের ব্যবধানে 10 টাকা বেড়েছে পেঁয়াজের দাম। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা। বেড়েছে সোনালী মুরগির দাম। ওঠানামার মধ্যে রয়েছে ব্রয়লার মুরগি। সোনালী আপনার 350, আবার হাইব্রিড যেটা আছে 330, আর ব্রয়লার আপনার বড়গুলো আছে আপনার 200, ছোট সাইজ আছে 190, 200। 50 টাকা একটু কমছে, কিন্তু দেখা যায় যে না, সেই 60 টাকা করে নিতে হলো। সরকার বাড়াইছে 8 টাকা, তাতে সবাই পর্যাপ্ত পরিমাণ দিতেছে না। রূপচাঁদা আজকে প্রায় 10 দিন যাবৎ বাজারে তেলে নাই। এখনো স্বাভাবিক হয়নি ভোজ্য তেলের সরবরাহ। 10 দিনের ব্যবধানে বেড়েছে চালের দাম। মেজবা হাসান, এনটিভি নিউজ, ঢাকা। কক্সবাজারের উখিয়ায় 10টি ক্যাম্পে পৃথক সমাবেশ করেছেন রোহিঙ্গারা। এ সময় রোহিঙ্গা নেতারা বলেন, নাগরিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে নিজ দেশ মিয়ানমারে ফিরে যাওয়ার বিকল্প নেই। রোহিঙ্গা জাতীয় দিবস উপলক্ষে শুক্রবার বিকেলে সমাবেশে রোহিঙ্গারা বলেন, মিয়ানমার থেকে বাস্তুচ্যুত শরণার্থী জীবন খুবই কষ্টের। রোহিঙ্গা নেতারা আরও বলেন, যদি কোনো দেশ আরাকান আর্মির হাত থেকে রক্ষায় সব ধরনের সহযোগিতা দেয়, তাহলে তারা নিজেদের ভিটে মাটিতে ফিরে যাবে। লাখ লাখ রোহিঙ্গা যুবক এমন একটা সুযোগের অপেক্ষায়। কোনো একদিন ডাক আসলে আরাকান পুনরুদ্ধার করতে প্রস্তুত বলেও আরাকান আর্মির প্রতি হুঁশিয়ারি দিয়েছেন রোহিঙ্গা যুবকেরা। শীতের খবর জানতে যাচ্ছি বগুড়ায়। সেখানে আছেন স্থানীয় প্রতিনিধি আতিকুর রহমান সোহাগ, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। সোহাগ, শীতের খবর জানাবেন, আর পাশাপাশি বগুড়ার বাজারে শীতকালীন সবজির দাম কেমন জানাবেন। জি নাজনীন,
নাজিন, আজকে বগুড়ায় সর্বনিম্ন তাপমাত্রা চলছে বগুড়া 12.5 ডিগ্রি সেলসিয়াস। তো এই মুহূর্তে আমার পিছনে আসলে চিত্র দেখতে পাচ্ছেন যে আমরা যে বাজারে দাঁড়িয়ে আছি, এই বাজারের পিছনে কিন্তু বাজারে যেমন লোক সমাগম কম, তেমন কিন্তু আমার পিছনে যে রাস্তায় কিন্তু সাধারণ যে যানবাহন, এই যানবাহনে কিন্তু সংখ্যা অনেক কমে গেছে এই ঠান্ডার কারণে। আর আমরা নিম্ন আয়ের যে মানুষগুলো রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি, আর তারা জানিয়েছে আসলে এই প্রচন্ড ঠান্ডার কারণে কিন্তু তারা বেরও হতে পারছে না, এবং বের হলেও কিন্তু তারা কাজও পাচ্ছে না। এই জন্য কিন্তু তারা অনেকটা কষ্টে রয়েছে। বিশেষ করে রিক্সা চালক যারা আছে, এরা কিন্তু তেমন ভাড়াটাও, দিনের যে ভাড়াটা তারা সেরকম ভাবে কাজ করতে পারে। প্রচন্ড ঠান্ডায় তারা কিন্তু এই কষ্ট ভোগ করছে। এই ঠান্ডায় কিন্তু আসলে সবচেয়ে বেশি এখন সমস্যা দেখা দিয়েছে আমরা বিভিন্ন হাসপাতালগুলোতে দেখছি আমরা যে শিশু এবং বৃদ্ধ যারা আছে তারা কিন্তু নানা ঠান্ডাজনিত রোগে ভর্তি হচ্ছে, এবং যে ডাক্তারের চেম্বার গুলো আছে এখানে কিন্তু প্রচন্ড রোগীর চাপ দেখতে পাচ্ছি আমরা এই শিশুদের, বিশেষ করে ঠান্ডা জনিত রোগের কারণে। আর এই শীতের সবজি, আসলে সবজি বাজার আমরা যে মহাস্থান বাজারে খবরে আসলে দেখেছি যে শীতকালে ফুলকপি বিক্রি হচ্ছে মাত্র 2 টাকা কেজিতে, আর বাঁধাকপি বিক্রি হচ্ছে মাত্র 5 টাকা পিস হিসাবে। মোটামুটি এই শসা এবং আমরা বেগুন দেখেছি 10 থেকে 15 টাকা কেজি, এবং পেঁয়াজ যেটা আজকে সব রয়েছে 15 টাকা কেজি। আর এই মহাস্থান থেকে মাত্র এই বগুড়ার দূরত্ব 7 কিলো, এই 7 কিলোর ব্যবধানে কিন্তু আমরা এই বগুড়ার যে খুচরা বাজার গুলো রয়েছে, এই খুচরা বাজারে এসে কিন্তু তার দ্বিগুণ থেকে 3 গুণ দাম বৃদ্ধি আমরা দেখতে পাচ্ছি যে আসলে বেশি দাম বিক্রি হচ্ছে। এটা আসলে ক্রেতারা অনেক সময় ক্ষোভও প্রকাশ করেছে, আসলে মাত্র এই এত কম দূরত্বে এসে যারা এত বেশি দামে বিক্রি মানে কিনতে হচ্ছে তাদের। নাজদিন। জানছিলাম শীত ও শীতকালীন সবজির দাম। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ও নৃত্যশিল্পী অঞ্জনা রহমান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন অঞ্জনা রহমান। চিকিৎসা নেন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে। অবস্থার অবনতি হলে গত বুধবার রাতে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার মধ্যরাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল 59 বছর। বাদ জোহর এফডিসিতে তার জানাজা অনুষ্ঠিত হবে। অভিনয় স্বীকৃতি হিসেবে অঞ্জনা পেয়েছেন দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আন্তর্জাতিক পুরস্কার, একাধিক জাতীয় স্বর্ণপদক। নৃত্যশিল্পী হিসেবেও অঞ্জনা পেয়েছেন জাতীয় ও আন্তর্জাতিক অনেক স্বীকৃতি। শীতের খবর জানতে যাচ্ছি বগুড়ায়। সেখানে আছেন স্থানীয় প্রতিনিধি আতিকুর রহমান সোহাগ, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। সোহাগ, শীতের খবর জানাবেন, আর পাশাপাশি বগুড়ার বাজারে শীতকালীন সবজির দাম কেমন জানাবেন। জি, নাজনীন। নাজনীন, আজকে বগুড়ায় সর্বনিম্ন তাপমাত্রা চলছে বগুড়া 12.5 ডিগ্রি সেলসিয়াস। তো এই মুহূর্তে আমার পিছনে আসলে চিত্র দেখতে পাচ্ছেন যে আমরা যে বাজারে দাঁড়িয়ে আছি, এই বাজারের পিছনে কিন্তু বাজারে যেমন লোক সমাগম কম, তেমন কিন্তু আমার পিছনে যে রাস্তায় কিন্তু সাধারণ যে যানবাহন, এই যানবাহনে কিন্তু সংখ্যা অনেক কমে গেছে এই ঠান্ডার কারণে। আর আমরা নিম্ন আয়ের যে মানুষগুলো রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি, আর তারা জানিয়েছে আসলে এই প্রচন্ড ঠান্ডার কারণে কিন্তু তারা বেরও হতে পারছে না, এবং বের হলেও কিন্তু তারা কাজও পাচ্ছে না। এই জন্য কিন্তু তারা অনেকটা কষ্টে রয়েছে। বিশেষ করে রিক্সা চালক যারা আছে, এরা কিন্তু তেমন ভাড়াটাও, দিনের যে ভাড়াটা তারা সেরকম ভাবে কাজ করতে পারে। প্রচন্ড ঠান্ডায় তারা কিন্তু এই কষ্ট ভোগ করছে। এই ঠান্ডায় কিন্তু আসলে সবচেয়ে বেশি এখন সমস্যা দেখা দিয়েছে আমরা বিভিন্ন হাসপাতালগুলোতে দেখছি আমরা যে শিশু এবং বৃদ্ধ যারা আছে তারা কিন্তু নানা ঠান্ডাজনিত রোগে ভর্তি হচ্ছে, এবং যে ডাক্তারের চেম্বার গুলো আছে এখানে কিন্তু প্রচন্ড রোগীর চাপ দেখতে পাচ্ছি আমরা এই শিশুদের, বিশেষ করে ঠান্ডা জনিত রোগের কারণে। আর এই শীতের সবজি, আসলে সবজি বাজার আমরা যে মহাস্থান বাজারে খবরে আসলে দেখেছি যে শীতকালে ফুলকপি বিক্রি হচ্ছে মাত্র 2 টাকা কেজিতে, আর বাঁধাকপি বিক্রি হচ্ছে মাত্র 5 টাকা পিস হিসাবে। মোটামুটি এই শসা এবং আমরা বেগুন দেখেছি 10 থেকে 15 টাকা কেজি, এবং পেঁয়াজ যেটা আজকে সব রয়েছে 15 টাকা কেজি। আর এই মহাস্থান থেকে মাত্র এই বগুড়ার দূরত্ব 7 কিলো, এই 7 কিলোর ব্যবধানে কিন্তু আমরা এই বগুড়ার যে খুচরা বাজার গুলো রয়েছে, এই খুচরা বাজারে এসে কিন্তু তার দ্বিগুণ থেকে 3 গুণ দাম বৃদ্ধি আমরা দেখতে পাচ্ছি যে আসলে বেশি দাম বিক্রি হচ্ছে। এটা আসলে ক্রেতারা অনেক সময় ক্ষোভও প্রকাশ করেছে, আসলে মাত্র এই এত কম দূরত্বে এসে যারা এত বেশি দামে বিক্রি মানে কিনতে হচ্ছে তাদের। নাজদিন।
গতকালের তুলনায় রাজধানীতে শীতের প্রকোপ কিছুটা কমলেও দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। শীতে বিপর্যস্ত দেশের উত্তর জনপদে জনজীবন। 2 দিন ধরে দেখা নেই সূর্যের। রাস্তাঘাট অনেকটা জনশূন্য। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষজন। জীবিকার তাগিদে রাস্তায় বের হতে হচ্ছে তাদের। বাড়ছে ঠান্ডাজনিত নানা রোগ ব্যাধি। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী 24 ঘন্টার মধ্যে সারা দেশের তাপমাত্রা বৃদ্ধি পাবে, যার ফলে শীতের অনুভূতি কমে আসবে। তবে আগামী 7 থেকে 8 তারিখের দিকে সিলেট ও ময়মনসিংহ এলাকায় হালকা বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। এরপর থেকে তাপমাত্রা আবার কমে আসবে। চলতি মাসে 1 থেকে 2টি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 9.8 ডিগ্রি সেলসিয়াস। দিনাজপুরে বেড়েছে শীতের তীব্রতা। কুয়াশার চাদরে ঢাকা পড়েছে চারদিক। অনেক স্থানে কুয়াশার মতো বৃষ্টি ঝরছে। দুর্ঘটনা এড়াতে যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। একই চিত্র চুয়াডাঙ্গা, কুড়িগ্রাম, নাটোর, সিরাজগঞ্জ, বগুড়া, রাজশাহী সহ উত্তরের বেশিরভাগ জেলায়। আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সপ্তাহখানেকের মধ্যে কুয়াশা কমে গেলেও সামনের দিনে শীতের তীব্রতা আরও বাড়বে। শীতের খবর জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাব রাজধানীর আবহাওয়া অফিসে। সেখানে আছেন আমাদের সহকর্মী জুনায়েদ আল হাবিব। জুনায়েদ, ঢাকাতে তো আজ রোদ উঠেছে। শীত নিয়ে আবহাওয়া অফিস কি বলছেন? নাজনীন, আপনি যেমনটা বলছিলেন যে আসলে আগামী 24 ঘন্টার মধ্যে শীতের তীব্রতা কমে আসবে এবং আবহাওয়া অফিস যেটা আমাদেরকে জানিয়েছে যে আজকে ঢাকা সহ দেশের অধিকাংশ এলাকায় কিন্তু সূর্যের দেখা মিলেছে এবং এটি অব্যাহত থাকবে কয়েকদিন জুড়ে। এবং আবহাওয়ার পূর্বাভাসে যেটি জানানো হচ্ছে যে আসলে এই জানুয়ারি মাস জুড়েই শীতের অনুভূতি থাকবে সারা দেশেই। এর মধ্যে 1 থেকে 2টি তীব্র শৈত্যপ্রবাহর সম্ভাবনা রয়েছে। তবে ঢাকায় কিন্তু তীব্র শৈত্যপ্রবাহের কোনো সম্ভাবনা নেই। আবহাওয়া অফিস যেমনটা জানিয়েছে যে ঢাকায় মৃদু শৈত্যপ্রবাহের আসলে সম্ভাবনা রয়েছে, যেটি জানুয়ারি মাসের আসলে মাঝামাঝি সময় হতে পারে। এছাড়া আসলে আপনি জানেন যে সারা দেশেই কিছু কিছু অঞ্চলে আসলে কুয়াশা, প্রচণ্ড কুয়াশা দেখা দিয়েছে এবং এটিও কমে আসবে। তবে আবহাওয়া অফিসের পক্ষ থেকে সর্বশেষ যে তথ্যটি জানিয়েছে যে কুয়াশা কমে গেলেও শীতের অনুভূতি কিন্তু বাড়বে এবং এই শীতের মধ্যে আসলে বয়স্ক এবং শিশুদেরকে নিরাপদ রাখা এবং সযত্নে রাখার জন্য কিন্তু আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে। এবং আপনি জানেন যে শীতজনিত বিভিন্ন রোগে কিন্তু শিশুরা আক্রান্ত হয় এবং বয়স্করা আক্রান্ত হয়। সেক্ষেত্রে কিছুটা বাড়তি সতর্কতা অবলম্বনের কথাও কিন্তু বলা হচ্ছে। তবে ঢাকা শহরে আজকে শীতের যেমন দেখা নেই, গত কয়েকদিন জুড়েই কিন্তু ঢাকাতে যে খেটে খাওয়া মানুষ আমরা দেখেছি যে দুর্ভোগে পড়েছেন। অনেকেই আসলে গরম কাপড়ের অভাবে, বিশেষ করে যারা ছিন্নমূল মানুষ রয়েছেন, সে মানুষের কষ্ট কিন্তু আমরা দেখেছি। এবং এই মানুষগুলোর আসলে যেটা দাবি করছেন যে সমাজের বিত্তবান যারা রয়েছেন আসলে তাদের সহযোগিতা চেয়েছেন এবং এই শীতের মধ্যে আসলে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য কিন্তু ছিন্নমূল মানুষ এবং নিম্নবিত্ত মানুষগুলো কিন্তু আবেদন জানিয়েছেন। তো নাজদিন, এই ছিল আবহাওয়া অফিস থেকে আমার কাছে সবশেষ। জুনায়েদ, আপনি সাথেই থাকুন। এখন যাচ্ছি রংপুরের সহকর্মী AKM মইনুল হকের কাছে। মইনুল, উত্তরাঞ্চলে শীতের তীব্রতা কেমন দেখছেন? নাজনীন, উত্তরাঞ্চলের শীতের কথা যদি বলি, গতকাল থেকে শুধু রংপুর এবং তার আশেপাশে এলাকায় আমরা রোদের দেখা পেয়েছি। এই সময় কিন্তু ঝলমলে রোদ আমরা দেখছি। রংপুরে কিছুটা রোদের তাপও রয়েছে। তবে রংপুরের অন্যান্য বেশ কয়েকটি জেলায় কিন্তু তাপমাত্রার এখনও অবনতি ঘটছে। আর নাজনীন, আপনার মাধ্যমে একটি কথা বলতে চাই, সেটি হলো যে যেহেতু পৌষ মাঘ মাস, এটি শীতকাল। এই শীতকালে কিন্তু প্রচণ্ড শীতের প্রকোপ দেখা দেয়। কনকনে হাওয়া, কনকনে ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। আর আপনি জানেন যে রংপুর বিভাগ, এই অঞ্চলটি অর্থনৈতিকভাবে একটা পিছিয়ে পড়া অঞ্চল। এই অঞ্চলের প্রচুর মানুষ এই প্রবল শীতকে মোকাবেলা করতে পারেন না। এ কারণে রাষ্ট্রীয়ভাবে আমাদের উচিত পূর্ব প্রস্তুতি গ্রহণ করা। পূর্ব প্রস্তুতির মধ্যে যে মানুষগুলো ছিন্নমূল মানুষ, যে মানুষগুলো দিন আনে দিন খায়, যে মানুষগুলো একদম সাধারণ শ্রমিক, তারা যেন এই শীতকে মোকাবেলা করতে পারে, এই জন্য তা আগাম
প্রস্তুতি হিসেবে তাদের শীত বস্ত্র দেওয়ার জন্য একটি তালিকা প্রস্তুত করা, স্বাস্থ্য বিভাগকে যেহেতু শীতকালে শ্বাসকষ্ট, ডায়রিয়া সহ নানান রোগ দেখা দেয় এবং প্রচুর অসুস্থ মানুষ হাসপাতালে আসে, এই জন্য হাসপাতালে বিশেষ ওয়ার্ড খোলা, বিশেষ চিকিৎসা ব্যবস্থা করা, আগাম প্রস্তুতি রাখা। আর যদিও কৃষি বিভাগ কৃষকদেরকে সচেতন করেন শীতকালে যাতে শাক সবজি ফসলের ক্ষতি না হয়, কিন্তু তাদের আরও ব্যাপকভাবে কৃষকদের কাছে যাওয়া, খেতে খামারে যাওয়া, যাতে করে এই শীত মোকাবেলা করা যায়। অর্থাৎ আমাদের এই রংপুর অঞ্চল সরকার পতন হলেও সড়কে নৈরাজ্য, চাঁদাবাজি এবং দুর্ঘটনা কমেনি বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে সড়ক দুর্ঘটনার হাত থেকে যাত্রীদের বাঁচাতে সরকারের প্রতি আহ্বান জানান সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক। বিগত সরকারের আমলে সড়ক দুর্ঘটনার প্রকৃত চিত্র দেখানো হয়নি, দুর্ঘটনার সংখ্যা কমাতে চাপ প্রয়োগ করা হতো বলে অভিযোগ করেন তিনি। যাত্রী কল্যাণ সমিতির বার্ষিক দুর্ঘটনা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয় 2023 সালের তুলনায় 1.54% দুর্ঘটনা বেড়েছে। গত বছরের তুলনায় বেড়েছে সড়ক দুর্ঘটনার হতাহতের সংখ্যাও। দুর্ঘটনায় সংঘটিত হওয়ার সরকার বদল হলেও সড়ক পরিবহনে কাঠামোগত কোনো পরিবর্তন আসেনি। চাঁদাবাজির কেবল হাত বদল হয়েছে। ফিটনেসবিহীন যানবাহন এখনো সড়কে চলছে, আইনের অপপ্রয়োগ চলছে, বিআরটিএ রাজস্ব আদায়ে ব্যস্ত, ট্রাফিক বিভাগ জরিমানা আদায়ের প্রতিযোগিতায় লিপ্ত। দুর্ঘটনায় সংঘটিত হওয়ার যাবতীয় উপাদান সড়কে বিছিয়ে রাখা হয়েছে। এমন পরিস্থিতিতে কেবলমাত্র সভা সমাবেশ আর বক্তৃতা বিবৃতি, পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ করা কোনোভাবে সম্ভব নয়। যমুনা নদীর উপর নির্মিত যমুনা রেল সেতুর অবকাঠামোগত নির্মাণ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। পুরো সেতুটি এখন দৃশ্যমান। সেতুর দুই পাশের 13 কিলোমিটার রেল লাইনের কাজও শেষ হয়েছে। 26 নভেম্বর সেতুর উপর দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলাচল করে। জানুয়ারি মাসে সেতুটি উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সিরাজগঞ্জ থেকে শরীফুল ইসলাম ইন্নার পাঠানো রিপোর্ট। দেশের সর্ববৃহৎ যমুনা রেলওয়ে সেতু নির্মিত হয়েছে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের যমুনা নদীর বুকে। বঙ্গবন্ধু সেতুর 300 মিটার উজানে নির্মাণ করা হয়েছে এই রেল সেতু। নতুন প্রযুক্তির ব্যবহারে তৈরি হওয়া সেতুটিতে 50টি পিলারের উপর 49টি স্প্যান বসানোর কাজও শেষ হয়েছে। এই সেতুতে স্লিপার ছাড়াও বিশেষ পদ্ধতিতে বসানো হয়েছে রেল ট্র্যাক। সবকিছু ঠিক থাকলে জানুয়ারি মাসেই এটির উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা যারা ব্যবসায়ী আছি তারা আমরা খুব দ্রুত সকালে এখান থেকে যদি রওনা দিই, যমুনা সেতু পার হয়ে আমরা ঢাকায় তাড়াতাড়ি দ্রুত পৌঁছাতে পারি এবং সেখান থেকে আমরা মালামাল ক্রয় করে আবার সিরাজগঞ্জে খুব দ্রুত তাড়াতাড়ি আমরা পৌঁছাতে পারি। ব্যবসায়ীদের যাতে যত সব সামগ্রী আছে এগুলো যাতে অতি দ্রুত সময়ে এবং অল্প খরচে যাতে পৌঁছানো সম্ভব হয়, সেই কারণে আমরা দাবি করব যে সিরাজগঞ্জে একটি ডিপো, যেহেতু এখানে সিরাজগঞ্জের প্রবেশদ্বার, উত্তরাঞ্চলের প্রবেশদ্বার রেল সংযোগ, রেল সেতু, এই বৃহৎ রেল সেতুটার ডিপো যেন সিরাজগঞ্জে হয়, এটি আমাদের দাবি থাকবে। যমুনা রেল সেতুটি চালু হলে ডাবল লাইন দিয়ে পণ্যবাহী ও যাত্রীবাহী ট্রেন চলাচল করবে। এতে রাজধানী ঢাকার সাথে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগের গতি বাড়বে। আমাদের এই সেতুর আরেকটা প্যাকেজের কাজ আছে, সিগন্যালিং কাজ। তো সিগন্যালিংটা আমরা আসলে শেষ হতে মার্চ পর্যন্ত লাগবে, বাট সিগন্যালিং কাজের সাথে মূলত ব্রিজে ট্রেন চলাচলের কোনো সাংঘর্ষিক না। যমুনা সেতু দিয়ে 38টি ট্রেন চলাচল করলেও এখন রেল সেতু দিয়ে প্রতিদিন 88টি ট্রেন চলাচল করবে। এনটিভি নিউজ ডেস্ক। চট্টগ্রামে শুরু হয়েছে মাসব্যাপী ফুল উৎসব। ফৌজদারহাট এলাকায় উৎসবের আয়োজন করেছে জেলা প্রশাসন। উৎসবের উদ্বোধন করেছেন মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ। সেখানে আছেন আমাদের সহকর্মী শামসুল হক হায়দরি। সরাসরি যাচ্ছি। হায়দরি, কত ধরনের ফুল চাষ করেছে ওখানে?
হ্যাঁ নাজনীন, এটা একটা বিশাল বিস্তৃত একটা এলাকা জুড়ে এই ফুল উৎসবের আয়োজন করা হয়েছে এবং এটি তৃতীয়বারের মতো, এর আগে দুবার হয়েছে। তো এটি যতই প্রতি বছরই এটির বিস্তৃতি বাড়ছে এবং ফুলের সংখ্যা, ফুলের প্রজাতি এগুলো সবই বাড়ছে। প্রথম আমি লোকেশনটা বলি, সেটা হচ্ছে যে এই পার্কটি হচ্ছে যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট লিং রোডের পাশেই, আমার ডান পাশে লিং রোড এবং বাম পাশে যে ঝাউবন আছে তার পেছনেই বঙ্গোপসাগর। এই মাঝখানের এটা একটা বিস্তৃত জায়গায় 194 একর জায়গা জুড়ে এই বাগানটা গড়ে তোলা হয়েছে এবং যারা উদ্যোক্তা অর্থাৎ জেলা প্রশাসন তারা বলেছেন এটি একসময়ে একটি অনাবাদী একটি জায়গা ছিল এবং এখানে মাদক সহ নানা অপরাধমূলক কার্যক্রম সংঘটিত হতো এবং সেগুলো থেকে তাদেরকে উচ্ছেদ করে এটিকে একটি সুন্দর বাগানে উন্নীত করা হয়েছে। তো আমরা উদ্যোক্তাদের কাছ থেকে জেনেছি এখানে এখন এই সময়ে 136 প্রজাতির 1 লাখ ফুল এখানে প্রস্ফুটিত আছে এবং তারা দিন দিন এগুলোর সংখ্যা বাড়াচ্ছেন এবং এই মাসের শেষ দিকেই বিদেশ থেকে আরো নানা জাতীয় টিউলিপ সহ নানা জাতীয় কিছু ফুল এখানে এনে লাগানো হবে। তো আজকে যে সকালে যে উদ্বোধনী অনুষ্ঠান ছিল, মন্ত্রিপরিষদ সচিব ডক্টর আব্দুর রশিদ উনি উদ্বোধন করে বলেছেন যে এটিকে আরো যেন সমৃদ্ধ করা হয়, এখানে ঔষধি গাছ লাগানোর জন্য উনি পরামর্শ দিয়েছেন এবং জেলা প্রশাসন সেই পরামর্শ বলছে এটা বাস্তবায়নের আমরা চেষ্টা করব। তো এখানে একটা বিশাল এখানে 3টি বড় বড় পুকুর আছে, পুকুর ঘিরেই এই বাগানগুলো করা হয়েছে, নানা রঙের ফুল এবং অবকাঠামো করা হয়েছে। তা এখানে যাত্রী প্রায়শই এখানে পর্যাপ্ত পরিমাণে এখানে পর্যটক আসেন এবং গত বছরের তুলনায় কিছুটা পর্যটকদের ফি বাড়ানো হয়েছে, এখানে প্রবেশ ফি রাখা হয়েছে 50 টাকা করে প্রতিজনে। তো মোটামুটিভাবে এই যে ফুলের এই যে সমারোহ এটি আজকে থেকে শুরু হলো এবং 1 মাস ব্যাপী এই উৎসব চলবে এবং এই উৎসব সবার জন্য উন্মুক্ত বলে জানিয়েছেন আয়োজকরা। জেলা প্রশাসক ফরিদা খানম যিনি এটার মূল উদ্যোক্তা, তারা বলছেন যে এখানে তারা আরো অনেক রকমের আয়োজন করবেন এবং এই উৎসব জুড়ে এখানে সঙ্গীতানুষ্ঠান এবং নানা রকম চিত্রকলা প্রদর্শনী, অন্যান্য প্রদর্শনী সহ পর্যটকরা যাতে সন্তুষ্ট হয়ে ফিরতে পারেন সেরকম সব ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা। নাজনীন, রাজস্ব আদায়ে আইএমএফের শর্ত পূরণ করতে গিয়ে হঠাৎ ভ্যাট ও সম্পূরক শুল্ক সহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য ও সেবায় কর বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বাড়তি করের তালিকায় রয়েছে পোশাক, হোটেল, রেস্তোরাঁ, ওষুধ ও বিমানের টিকিট সহ 43 ধরনের পণ্য ও সেবা। অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্ত চলমান উচ্চ মূল্যস্ফীতিকে আরও উস্কে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যদিও অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলছেন কর বাড়লেও জিনিসপত্রের দামে প্রভাব পড়বে না। জিনিসপত্রের দামের উপরে তেমন প্রভাব পড়বে না, কারণ আমি বলি অত্যাবশ্যক জিনিসপত্র আমরা সব এসে জিরো করে দিয়েছি। আপনি ছাড়টা দেখবেন কি দিয়েছে আমরা, অত সেটার দিকে আপনি নজর দেন। দ্রব্যমূল্য ক্রমাগত বৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনে যখন হাঁসফাঁস অবস্থা, তখন ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া ভোক্তাদের। একটা পানির বোতল আমি দিচ্ছি মনে করেন 1 টাকা ট্যাক্স, যার মাসে 10 লক্ষ টাকা ইনকাম সেও কিন্তু 1 টাকা ট্যাক্স দিচ্ছে, তাহলে এটা তো বৈষম্য তৈরি হইল। এই জন্য এই করটা খুব নমিনাল রাখা উচিত। দ্রব্যমূল্যের বাজার এমনি ঊর্ধ্বগতি, তার মধ্যে আরও যদি ভ্যাট ধরা হয় তাহলে এটা সবার জন্য আসলে কষ্টকর হবে। উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে নতুন করে কর আরোপ ভোক্তার উপর চাপ আরও বাড়বে বলে মনে করেন অর্থনীতিবিদরা। একটা হতে পারত যে রাজস্ব আদায়টা এরকম ভ্যাট বা যেগুলো ইনডিরেক্ট ট্যাক্স আছে, পরোক্ষ কর, সেগুলোর উপরে না করে যদি আমরা ইনকাম ট্যাক্সেশনের মাধ্যমে যদি করতে পারতাম তাহলে হয়তো জিনিসটা একটু ফেয়ার হতো। এই জন্যে আমি মনে করি যে শর্ট টু মিডিয়াম টার্মে ইনকাম ট্যাক্সেশনের নেটটাকে বাড়িয়ে হয়তো খুব বেশি আমাদের এই সরকার রাজস্ব বাড়ানোর সুযোগটা কম। কোনো প্রকার আলোচনা ছাড়াই এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে এর প্রতিবাদে ব্যবসায়ী ঐক্যের ডাক দেওয়ার কথা বলেন রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান। আপনি এত বড় একটা ডিসিশন, ভেরি শেম, যা আমাদের সাথে বসার প্রয়োজন মনে করে নাই। আমরা মনে করি বড় একটা ষড়যন্ত্র চলছে, এই ছোট উদ্যোক্তাদের ধ্বংস করে দিয়ে সব কর্পোরেটদের হাতে তুলে দেওয়া একটা বোধহয় পরিকল্পনা চলছে। যদি জনগণের ক্রয় ক্ষমতা না থাকে তাহলে আমার সেল কমে যাবে, সেল কমে যাবে যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার, আমাদের যে ইনভেস্টমেন্ট, এই যে আমাদের কমপ্লায়েন্স, সব কিছু মিলে আসলে এটা তো হইতে পারে না। আমরা বসতেছি, ইমিডিয়েটলি 2-1 দিনের মধ্যে আমরা ডিসিশন নিব। আমরা হয়তো সারা বাংলাদেশে ধর্মঘটে যাব হয়তো। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা।
সম্প্রতি টঙ্গী ময়দানে হত্যাকাণ্ড ও নৃশংস হামলার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার পাশাপাশি সাতপন্থীদের সব কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়েছেন জোবায়েরপন্থীরা। সকালে কাকরাইল মার্কাজ মসজিদে গত 17 ডিসেম্বর টঙ্গী ময়দানে হামলা ও হত্যার দ্রুত বিচারের দাবি এবং দাওয়াত ও তাবলিগের চলমান ইস্যুতে সংবাদ সম্মেলন করে একথা জানান জোবায়েরপন্থী তাবলিগ জামায়াতের নেতারা। ওই হত্যাকাণ্ডের সাথে দেশি বিদেশি চক্রের হাত রয়েছে বলে অভিযোগ করা হয় সংবাদ সম্মেলন থেকে। আর এই দাবি বাস্তবায়নে 10 জানুয়ারি শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ মিছিল এবং 25 জানুয়ারি ওলামা সম্মেলনের ঘোষণা দেওয়া হয় সংবাদ সম্মেলন থেকে। সেই সাথে জানানো হয় হত্যাকাণ্ডের বিচারের অগ্রগতি না হলে ওই সম্মেলন থেকে ওলামারাই পরবর্তী সিদ্ধান্ত জানাবেন। 2018 ও 2024 সালে টঙ্গীর ইজতেমার ময়দানে এই নৃশংস হত্যাকাণ্ড সহ নানা সন্ত্রাসী কার্যকলাপের দায়ে সাতপন্থীদের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হোক। নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দায়েরকৃত মামলার যথাযথ নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে অনতিবিলম্বে বিচার করার জোর দাবি জানাচ্ছি। সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024-এর মাধ্যমে মানবাধিকার লঙ্ঘন করে সরকার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে বলে মনে করেন জ্যেষ্ঠ আইনজীবী, রাজনীতিবিদ ও প্রযুক্তিবিদরা। অস্পষ্টতা, অংশীজনদের সঙ্গে আলাপ না করে ডাটা সুরক্ষা, ডিজিটাল নিরাপত্তা সহ সবকিছু একসঙ্গে অধ্যাদেশে অন্তর্ভুক্তি এটিকে ঔপনিবেশিক আমলের আইনে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন তারা। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024-এর খসড়া নিয়ে ব্যাপক সমালোচনা করেছেন আইনজীবী, আইন বিশেষজ্ঞ এবং এই আইনে ভুক্তভোগীরা। বাতিল হওয়া ডিজিটাল সিকিউরিটি আইনের বেশিরভাগ বিষয় ভাষাগত পরিবর্তনের মাধ্যমে নতুন অধ্যাদেশে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে মনে করেন বক্তারা। সাইবার বুলিং এর কিছু পেয়েছেন? কিচ্ছু নাই। এরপরে ব্যাখ্যা দিলেন, হচ্ছে ব্যাখ্যার মধ্যে সাইবার বুলিং বলতে কি বোঝাবে সেটা ব্যাখ্যা দিলেন। ব্যাখ্যা দিয়ে তো আর আপনি অফেন্সকে ডিল করতে পারবেন না। জামিনযোগ্য ঘটনা ঘটলেও একটি লাইন জুড়ে দিয়ে হচ্ছে অজামিনযোগ্য একটি ধারা যুক্ত করা হয় যাতে জামিনটা না হয়। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট একই পারপাস সার্ভ করেছে, সাইবার সিকিউরিটি অ্যাক্টেরও একই চরিত্র ছিল, সাইবার সুরক্ষা অধ্যাদেশেরও একই চরিত্র। বুলিংটা সাইবার ওয়ার্ল্ডে তারা কিভাবে দেখছেন এই আঙ্গিকগুলো তো পরিষ্কার করাটা প্রয়োজন। শেখ হাসিনা নিয়ে বা অনেককে নিয়ে যে এই যে মিমিক বা কার্টুন করছি, যে ব্যঙ্গ কার্টুন গুলো করছি, এইগুলোর আঙ্গিকে কি শেখ হাসিনা আমাদের নামে এখন হ্যারাসমেন্ট এই আপনার এই আইনের ধারায় আমাদের এখানে মামলা ঠুকে দিতে পারবেন? কমিশনগুলোর বিভিন্ন সদস্যের সাথে আমাদের বিভিন্ন জায়গায় দেখা হয় যে ভাই আমাদের পলিটিক্যাল পার্টিগুলোকে ডাকেন না কেন মতামতের জন্য। বলে যে আমাদেরকে বলে দিয়েছে যে আপনাদের মতামত আমরা আসলে নিব না, ওটা চিফ অ্যাডভাইজার নেবে। তো এখন আমার সেকেন্ড প্রশ্ন হচ্ছে, এটা বাস্তবায়ন কি আপনারা করবেন? কে করবে? সাইবার বুলিং, ধর্মীয় বিশ্বাস, নারী ও শিশুদের জন্য তৈরি করা 8, 25, 26 ধারাগুলো অস্পষ্টতা আছে এবং নিরপরাধ মানুষ হয়রানির শিকার হতে পারে বলে মনে করেন তারা। ডিজিটাল ট্রান্সফরমেশন অথবা ডিজিটাল ডেভেলপমেন্ট, ইনক্লুশন যেটাই বলে না কেন, সবকিছু কিন্তু এই গ্লোবাল ডিজিটাল কম্প্যাক্টের সাথে কমপ্লায়েন্স রেখেই অথবা মিল রেখে কিন্তু করা হবে। প্রশ্ন হচ্ছে এই যে ড্রাফটটা করা হলো সেখানে এই গ্লোবাল ডিজিটাল কম্প্যাক্টের সাথে কি ধরনের মিলগুলো আছে? বড় প্রশ্ন হলো অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান কি এটা নিয়ে। তারা কি রক্ষা কবচগুলো চান? তারা কি চান যে মানবাধিকার সুরক্ষা করা হোক, এরকম করে মানুষজনকে রাতারাতি তুলে না নেওয়া হোক? আই থিঙ্ক আমার পরে দিদার বললে উনি সবচেয়ে স্পষ্টভাবে বলতে পারবেন যে এটাতে কেন অন্তর্বর্তীকালীনের সরকারের অবস্থান আমাদের কাছে পরিষ্কার করা উচিত। বক্তাদের অনেকে বলেন এনটিএমসিকে আড়িপাতা ও পুলিশকে ব্যাপক হয়রানির ক্ষমতাও এতে আছে, উপেক্ষিত আন্তর্জাতিক রীতিনীতি। আমরা তো আশা করবই যে আমরা এই নতুন সরকারে যেই আইনগুলি আনি সেগুলি ওই একই সমালোচনায় পড়বে না। Protects human beings, it does not protect religions. সেই জন্য blasphemy is not protected under international human rights law. আপনারা accountability কথা বলছেন, accountable to what? The government has to be accountable to the constitution and to the international treaties that it has signed. ডিজিটাল সিকিউরিটি আইনে এর আগের 4000-এর বেশি মামলার আসামের বিষয়ে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীদের কেউ কেউ। আমাদের এটা আগে বলা হয়নি, বলা উচিত। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা।
দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকলেও ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। আগামী 24 ঘন্টার মধ্যে শীতের অনুভূতি কিছুটা কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। কুয়াশা কম থাকায় সকাল থেকেই ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকায় দেখা মিলেছে সূর্যের। এতে গত 2 দিনের তুলনায় কমেছে শীতের অনুভূতি। তবে আবহাওয়া অফিস বলছে খুব অল্প সময়ের ব্যবধানে আবারও বাড়বে শীতের তীব্রতা। আগামী 7 কিংবা 8 তারিখের দিকে সিলেট এবং ময়মনসিংহ এলাকায় হালকা বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। এরপর থেকে কমবে তাপমাত্রা। রয়েছে 1 থেকে 2টি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহের পূর্বাভাস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 9.8 ডিগ্রি সেলসিয়াস। এদিকে ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকায় শীতের তীব্রতা কমলেও ভিন্ন চিত্র উত্তরাঞ্চলীয় এলাকাগুলোতে। বেশ কয়েকটি জেলায় এখনও দেখা যায়নি সূর্যের। শীতের তীব্রতায় দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের। কুয়াশার চাদরে ঢাকা পড়েছে চারিদিক। দুর্ঘটনা এড়াতে যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। বাড়ছে ঠান্ডাজনিত নানা রোগ ব্যাধি। এক জায়গায় অস্থায়ীভাবে ইলশেগুড়ি বা হালকা বা অতি সামান্য বৃষ্টি হতে পারে। এই বৃষ্টিপাতের পরে বাংলাদেশের তাপমাত্রা কমে যেতে পারে। 9 তারিখ থেকে এই তাপমাত্রা কমা শুরু হবে। এ মাসে 1 থেকে 2টি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ এবং 2 থেকে 3টি মৃদু ধরনের শৈত্যপ্রবাহ হতে পারে। সরকার পতন হলেও সড়কে নৈরাজ্য, চাঁদাবাজি এবং দুর্ঘটনা কমেনি বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে সড়ক দুর্ঘটনার হাত থেকে যাত্রীদের বাঁচাতে সরকারের প্রতি আহ্বান জানান সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক। বিগত সরকারের আমলে সড়ক দুর্ঘটনার প্রকৃত চিত্র দেখানো হয়নি। দুর্ঘটনার সংখ্যা কমাতে চাপ প্রয়োগ করা হতো বলে অভিযোগ করেন তিনি। যাত্রী কল্যাণ সমিতির বার্ষিক দুর্ঘটনা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয় 2023 সালের তুলনায় 2024 সালে দুর্ঘটনা বেড়েছে 1.54%। গত বছরের তুলনায় বেড়েছে সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যাও। সরকার বদল হলেও সড়ক পরিবহনে কাঠামোগত কোনো পরিবর্তন আসেনি। চাঁদাবাজির কেবল হাত বদল হয়েছে। ফিটনেসবিহীন যানবাহন এখনও সড়কে চলছে। আইনের অপপ্রয়োগ চলছে। বিআরটিএ রাজস্ব আদায়ে ব্যস্ত। ট্রাফিক বিভাগ জরিমানা আদায়ের প্রতিযোগিতায় লিপ্ত। দুর্ঘটনায় সংঘটিত হওয়ার যাবতীয় উপাদান সড়কে বিছিয়ে রাখা হয়েছে। এমন পরিস্থিতিতে কেবলমাত্র সভা সমাবেশ আর বক্তৃতা বিবৃতি, পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ করা কোনোভাবে সম্ভব নয়। যমুনা নদীর উপর নির্মিত যমুনা রেল সেতুর অবকাঠামোগত নির্মাণ কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে। পুরো সেতুটি এখন দৃশ্যমান। সেতুর দুই পাশের 13 কিলোমিটার রেল লাইনের কাজও শেষ হয়েছে। 26শে নভেম্বর সেতুর উপর দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলাচল করে। জানুয়ারি মাসে সেতুটি উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সিরাজগঞ্জ থেকে শরীফুল ইসলাম ইন্নার পাঠানো রিপোর্ট। দেশের সর্ববৃহৎ যমুনা রেলওয়ে সেতু নির্মিত হয়েছে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের যমুনা নদীর বুকে। বঙ্গবন্ধু সেতুর 300 মিটার উজানে নির্মাণ করা হয়েছে এই রেল সেতু। নতুন প্রযুক্তির ব্যবহারে তৈরি হওয়া সেতুটিতে 50টি পিলারের উপর 49টি স্প্যান বসানোর কাজও শেষ হয়েছে। এই সেতুতে স্লিপার ছাড়াও বিশেষ পদ্ধতিতে বসানো হয়েছে রেল ট্র্যাক। সবকিছু ঠিক থাকলে জানুয়ারি মাসেই এটির উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা যারা ব্যবসায়ী আছি তারা আমরা খুব দ্রুত সকালে এখান থেকে যদি রওনা দিই, যমুনা সেতু পার হয়ে আমরা ঢাকায় তাড়াতাড়ি দ্রুত পৌঁছাতে পারি এবং সেখান থেকে আমরা মালামাল ক্রয় করে আবার সিরাজগঞ্জে খুব দ্রুত তাড়াতাড়ি আমরা পৌঁছাতে পারি। ব্যবসায়ীদের যাতে যত সব সামগ্রী আছে এগুলো যাতে অতি দ্রুত সময়ে এবং অল্প খরচে যাতে পৌঁছানো সম্ভব হয়, সেই কারণে আমরা দাবি করব যে সিরাজগঞ্জে একটি ডিপো, যেহেতু এখানে সিরাজগঞ্জের প্রবেশদ্বার, উত্তরাঞ্চলের প্রবেশদ্বার রেল সংযোগ, রেল সেতু, এই বৃহৎ রেল সেতুটার ডিপো যেন সিরাজগঞ্জে হয়, এটি আমাদের দাবি থাকবে। যমুনা রেল সেতুটি চালু হলে ডাবল লাইন দিয়ে পণ্যবাহী ও যাত্রীবাহী ট্রেন চলাচল করবে। এতে রাজধানী ঢাকার সাথে দেশের উত্তর পশ্চিম অঞ্চলের রেল যোগাযোগের গতি বাড়বে। আমাদের এই সেতুর আরেকটা প্যাকেজের কাজ আছে, সিগন্যালিং কাজ। তো সিগন্যালিংটা আমরা আসলে শেষ হতে মার্চ পর্যন্ত লাগবে, বাট সিগন্যালিং কাজের সাথে মূলত ব্রিজে ট্রেন চলাচলের কোনো সাংঘর্ষিক না।
যমুনা সেতু দিয়ে 38টি ট্রেন চলাচল করলেও এখন রেল সেতু দিয়ে প্রতিদিন 88টি ট্রেন চলাচল করবে। এনটিভি নিউজ ডেস্ক। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র বাস্তবায়নে 6 দিনের জনসংযোগ কর্মসূচি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। দুপুরে রাজধানীর বাংলা মোটরে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়া হয়। ঘোষণাপত্রের ব্যাপারে রাজনৈতিক দলগুলো ও মানুষের মতামত জানতে সরকারের পদক্ষেপ এখনও দৃশ্যমান নয় বলে জানান তারা। মেজবাহ হাসানের রিপোর্ট। জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈর শাসনের অবসানের পর প্রত্যাশা ছিল একটি ঘোষণাপত্র প্রকাশের, কিন্তু 4 মাস পরও সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না নেওয়ায় 2024-এর 31শে ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে ঘোষণাপত্র প্রকাশের কথা জানান গণ অভ্যুত্থানের যোদ্ধারা। কিন্তু শেষ পর্যন্ত সরকারের পক্ষ থেকে ঘোষণাপত্র প্রকাশের কথা জানানো হলে রোড ফর ইউনিটি কর্মসূচির মাধ্যমে সরকারকে 15 দিনের আলটিমেটাম দেওয়া হয়। বিন্দুমাত্র বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করে তাকে সমূলে উৎপাদিত করতে হবে। এরপর 4 দিন পার হলেও সরকারের কার্যকরী উদ্যোগ নেই বলে মনে করেন ছাত্র নেতারা। সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন কর্মসূচির ঘোষণা দেন তারা। আগামী 6 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী আমরা কর্মসূচি ঘোষণা করছি, যেখানে আমরা মানুষের কাছে লিফলেট বিতরণ করব, আমরা সমাবেশ করব এবং বিভিন্ন মাত্রার জনসংযোগ করব। কারণ এই প্রোক্লেমেশন অফ রেভলিউশনে আশা আকাঙ্ক্ষা, মানুষের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে সেটি কি বিষয়ে, তারা কি দেখতে চায় এই প্রোক্লেমেশনে, সেটির প্রতিফলনের জন্য আমরা মানুষের কাছে আমরা আমাদের জায়গা থেকে ছুটে যেতে চাই। তাই আমাদের আহ্বান থাকবে এই জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি সরকারকে তৎপর হওয়ার জন্য। এ সময় জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারকে আরো কার্যকরী উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা। বলেন, সরকার মতামত জানতে চাইলে ছাত্ররা সহায়তা করবে। ঘোষণাপত্রের মধ্য দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে, সেই বিষয়ে বাংলাদেশের সকলকে একসাথে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি এবং বিভিন্ন রাজনৈতিক দল যারা রয়েছেন তাদেরকেও আমরা আহ্বান জানাচ্ছি, জনগণের প্রয়োজনে যেভাবে আপনারা 5 তারিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ঝাঁপিয়ে পড়েছিলেন, রাজপথে শহীদ হয়েছেন, আগামীতে বাংলাদেশে যে কোনো প্রয়োজনে আপনাদেরকে ঐক্যের জায়গাটা থেকে ত্যাগ তিতিক্ষার আপনাকে দেওয়ার জন্য, জনগণের কাছে দায়বদ্ধ হওয়ার জন্য আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে আপনাদের আহ্বান জানাচ্ছি। আলটিমেটাম না মানলে নতুন করে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন গণ অভ্যুত্থানের নেতারা। মেজবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। ঘূর্ণি হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। চট্টগ্রামে অনুষ্ঠিত ভারতীয় আধিপত্য প্রতিরোধে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এই কথা বলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত এই অনুষ্ঠানে নির্বাচন নিয়ে তাড়াহুড়ার কিছু নেই বলে মন্তব্য করেন দলটির সভাপতি মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। আমন্ত্রিত বক্তা হিসেবে সার্জিস আলম এদেশে ভারত কিভাবে আধিপত্য বিস্তার করেছে তা নতুন প্রজন্মকে বুঝিয়ে দেওয়ার আহ্বান জানান। আগামীতে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে তাও উল্লেখ করেন সার্জিস। যেই খুনি শেখ হাসিনা 2000 মানুষকে খুন করেছে, যেই খুনি হাসিনাকে বাংলাদেশের মানুষ উৎখাত করেছে, বিতাড়িত করেছে, তাকে আশ্রয় দিয়ে পুরো বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টের বিপক্ষে আপনারা অবস্থান করছেন। এটা আপনাদের পররাষ্ট্রনীতির অনেক বড় একটা দুর্বলতা। আমরা মনে করি খুনি শেখ হাসিনার জায়গা যেখানে, বাংলাদেশের ওই বিচারের মঞ্চ, সেখানে তাকে পাঠানোর জন্য আপনারা ব্যবস্থা করুন। বাংলাদেশ জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, শেখ হাসিনা সরকার ও তার আত্মীয় স্বজন মিলে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। মানবিক দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। সকালে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। আমির বলেন, দেশের আপামর জনগণের জনপ্রিয় ইসলামী ব্যাংক ধ্বংস করেছে শেখ হাসিনা পরিবার। ডাকাত এস আলমকে লেলিয়ে দিয়ে পরিবার মিলে টাকা লোপাট করেছে। বিভিন্ন প্রকল্প থেকে নিজ দলের ঠিকাদার নিয়োগ করে দেশের টাকা লুট করেছে হাসিনার পরিবার। এ সময় দুর্নীতির দায়ে শেখ হাসিনার বোনের মেয়ের বিরুদ্ধে লন্ডনে দুর্নীতি দমন কমিশন জিজ্ঞাসাবাদ করছে বলেও জানান তিনি। যারা দেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতাকে নিজেদের ঔরসী তালুক মনে করতেন,
দেশের সম্পদ লুণ্ঠন করে তারা বিদেশে পাচার করেছেন। এইভাবে যেখানেই মেগা উন্নয়নের কথা বলা হয়েছে সেখানেই মেগা ডাকাতি করা হয়েছে। দেশের টাকা দিয়ে যারা বিদেশে বেগমপাড়া গঠন করেছেন তারাই এই টাকা চুরি করেছে। ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে ১.৫ দশকের স্বৈরাচারী শাসকের পতন হয়েছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, ছাত্ররাই পারে দেশকে সামনে এগিয়ে নিতে। দুপুরে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার আজিজিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপির কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর ABM ওবায়দুল ইসলামের সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন তিনি। মঈন খান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তরুণদের যোগ্য করে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক শামীমুর রহমান শামীম, গণশিক্ষা বিষয়ক সম্পাদক ডক্টর মোর্শেদ আসিফ হাসান সহ সিনিয়র নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন। তিনি নতুন করে গড়ে তুলছেন এই দেশ সেবা করার জন্য। ছাত্র জনতার বিপ্লবের কারণে এদেশের দীর্ঘ ১.৫ দশকের স্বৈরাচারী শাসন তার পতন হয়েছে এবং যারা স্বৈর শাসক তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তারা কেন এই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, এই বিষয়গুলি কিন্তু আমাদের উপলব্ধি করতে হবে এবং তা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য সরকার সংস্কারের যৌক্তিক সময় প্রয়োজন, তবে দীর্ঘ সময় হলে দিল্লিতে বসে শেখ হাসিনা নতুন করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। দুপুরে ময়মনসিংহের মুক্তাগাছায় RK স্কুল মাঠে জামায়াতের কর্মী সভায় এসব কথা বলেন তিনি। গোলাম পরওয়ার বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সবকিছু করা সম্ভব নয়, তাই দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় আবু সাঈদ মুগ্ধের মতো প্রয়োজন হলে আবারও দেশের জন্য জীবন উৎসর্গ করতে জনগণ প্রস্তুত আছে বলে জানান তিনি। মুক্তাগাছা জামায়াতের আমির অধ্যাপক মোহাম্মদ শামসুল হক, জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ কর্মী সভায় উপস্থিত ছিলেন। ৬-৭ মাসের মধ্যে সংস্কারের কাজ সম্পন্ন করা সম্ভব ইনশাআল্লাহ। তারপরে নির্বাচনের একটি রোডম্যাপ অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলেছি, আপনি রোডম্যাপ ঘোষণা করুন। খুব দীর্ঘ সময় নেওয়া যাবে না, কারণ দীর্ঘ সময় নেওয়া হলে ওই বিজেপি শাসিত সরকার ওখান থেকে নতুন ষড়যন্ত্র করতে পারে। ২০২৪ সালে দুর্ঘটনায় বেড়েছে ১.৫৪%। পাশাপাশি গেল বছরের তুলনায় বেড়েছে সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যাও। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যাত্রী কল্যাণ সমিতির বার্ষিক দুর্ঘটনা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সড়ক দুর্ঘটনার হাত থেকে যাত্রীদের বাঁচাতে সরকারের প্রতি আহ্বান জানান সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক। বিগত সরকারের আমলে সড়ক দুর্ঘটনার প্রকৃত চিত্র দেখানো হয়নি, দুর্ঘটনার সংখ্যা কমাতে চাপ প্রয়োগ করা হতো বলে অভিযোগ করেন তিনি। ২০২৪ সালে ৬,৩৫৯টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৮,৫৪৩ জন এবং আহত হয়েছে আরও ১২,৬০৮ জন বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। সরকার পতন হলেও সরকারের নৈরাজ্য, চাঁদাবাজি এবং দুর্ঘটনা কমেনি বলে জানান বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। হলেও সড়ক পরিবহনে কাঠামোগত কোনো পরিবর্তন আসেনি। চাঁদাবাজির কেবল হাত বদল হয়েছে। ফিটনেসবিহীন যানবাহন এখনো সড়কে চলছে, আইনের অপপ্রয়োগ চলছে, বিআরটিএ রাজস্ব আদায়ে ব্যস্ত, ট্রাফিক বিভাগ জরিমানা আদায়ের প্রতিযোগিতায় লিপ্ত, দুর্ঘটনায় সংঘটিত হওয়ার যাবতীয় উপাদান সড়কে বিছিয়ে রাখা হয়েছে। এমন পরিস্থিতিতে কেবলমাত্র সভা সমাবেশ আর বক্তৃতা বিবৃতি, পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ করা কোনোভাবে সম্ভব নয়। যমুনা নদীর ওপর নির্মিত যমুনা রেল সেতুর অবকাঠামোগত নির্মাণ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। পুরো সেতুটি এখন দৃশ্যমান। সেতুর দুই পাশের ১৩ কিলোমিটার রেল লাইনের কাজও শেষ হয়েছে। এ মাসে সেতুটি উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সিরাজগঞ্জ থেকে শরীফুল ইসলাম ইন্নার পাঠানো রিপোর্ট। দেশের সর্ববৃহৎ যমুনা রেলওয়ে সেতু নির্মিত হয়েছে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের যমুনা নদীর বুকে। বঙ্গবন্ধু সেতুর ৩০০ মিটার উজানে নির্মাণ করা হয়েছে এই রেল সেতু।
নতুন প্রযুক্তির ব্যবহারে তৈরি হওয়া সেতুটিতে 50টি পিলারের উপর 49টি স্প্যান বসানোর কাজও শেষ হয়েছে। এই সেতুতে স্লিপার ছাড়াও বিশেষ পদ্ধতিতে বসানো হয়েছে রেল ট্রাক। সবকিছু ঠিক থাকলে জানুয়ারি মাসেই এটির উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা যারা ব্যবসায়ী আছি তারা আমরা খুব দ্রুত সকালে এখান থেকে যদি রওনা দিই, যমুনা সেতু পার হয়ে আমরা ঢাকায় তাড়াতাড়ি দ্রুত পৌঁছাতে পারি এবং সেখান থেকে আমরা মালামাল ক্রয় করে আবার সিরাজগঞ্জে খুব দ্রুত তাড়াতাড়ি আমরা পৌঁছাতে পারি। ব্যবসায়ীদের যাতে যত সব সামগ্রী আছে এগুলো যাতে অতি দ্রুত সময়ে এবং অল্প খরচে যাতে পৌঁছানো সম্ভব হয়, সেই কারণে আমরা দাবি করব যে সিরাজগঞ্জে একটি ডিপো, যেহেতু এখানে সিরাজগঞ্জের প্রবেশদ্বার, উত্তরাঞ্চলের প্রবেশদ্বার রেল সংযোগ, রেল সেতু, এই বৃহৎ রেল সেতুটার ডিপো যেন সিরাজগঞ্জে হয়, এটি আমাদের দাবি থাকবে। যমুনা রেল সেতুটি চালু হলে ডাবল লাইন দিয়ে পণ্যবাহী ও যাত্রীবাহী ট্রেন চলাচল করবে। এতে রাজধানী ঢাকার সাথে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগের গতি বাড়বে। আমাদের এই সেতুর আরেকটা প্যাকেজের কাজ আছে, সিগন্যালিং কাজ। তো সিগন্যালিংটা আমরা আসলে শেষ হতে মার্চ পর্যন্ত লাগবে, বাট সিগন্যালিং কাজের সাথে মূলত ব্রিজে ট্রেন চলাচলের কোনো সাংঘর্ষিক না। যমুনা সেতু দিয়ে 38টি ট্রেন চলাচল করলেও এখন রেল সেতু দিয়ে প্রতিদিন 88টি ট্রেন চলাচল করবে। এনটিভি নিউজ ডেস্ক। সম্প্রতি টঙ্গী ময়দানে হত্যাকাণ্ড ও নৃশংস হামলার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার পাশাপাশি সাতপন্থীদের সব কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়েছে জোবায়েরপন্থীরা। সকালে কাকরাইল মার্কাজ মসজিদে গত 17 ডিসেম্বর টঙ্গী ময়দানে হামলা ও হত্যার দ্রুত বিচারের দাবি এবং দাওয়াত ও তাবলিগের চলমান ইস্যুতে সংবাদ সম্মেলন করে একথা জানান জোবায়েরপন্থী তাবলিগ জামাতের নেতারা। ওই হত্যাকাণ্ডের সাথে দেশি বিদেশি চক্রের হাত রয়েছে বলেও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলন থেকে। আর এ দাবি বাস্তবায়নে 10 জানুয়ারি শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ মিছিল এবং 25 জানুয়ারি ওলামা সম্মেলনের ঘোষণা দেয়া হয় সংবাদ সম্মেলন থেকে। সেই সাথে জানানো হয় হত্যাকাণ্ডের বিচারের অগ্রগতি না হলে ওই সম্মেলন থেকে ওলামারাই পরবর্তী সিদ্ধান্ত জানাবেন। 2018 ও 2024 সালে টঙ্গীর ইজতেমার ময়দানে এই নৃশংস হত্যাকাণ্ড সহ নানা সন্ত্রাসী কার্যকলাপের দায়ে সাতপন্থীদের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হোক। নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দায়েরকৃত মামলার যথাযথ নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে অনতি বিলম্বে বিচার করার জোর দাবি জানাচ্ছি। দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকলেও ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। আগামী 24 ঘন্টার মধ্যে শীতের অনুভূতি কিছুটা কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। কুয়াশা কম থাকায় সকাল থেকেই ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকায় দেখা মিলেছে সূর্যের। এতে গত 2 দিনের তুলনায় কমেছে শীতের অনুভূতি। তবে আবহাওয়া অফিস বলছে খুব অল্প সময়ের ব্যবধানে আবারও বাড়বে শীতের তীব্রতা। আগামী 7 কিংবা 8 তারিখের দিকে সিলেট এবং ময়মনসিংহ এলাকায় হালকা বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। এরপর থেকে কমবে তাপমাত্রা। রয়েছে 1 থেকে 2টি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহের পূর্বাভাস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 9.8 ডিগ্রি সেলসিয়াস। এদিকে ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকায় শীতের তীব্রতা কমলেও ভিন্ন চিত্র উত্তরাঞ্চলীয় এলাকাগুলোতে। বেশ কয়েকটি জেলায় এখনও দেখা যায়নি সূর্যের। শীতের তীব্রতায় দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষজনের। কুয়াশার চাদরে ঢাকা পড়েছে চারদিক। বাড়ছে ঠান্ডাজনিত নানা রোগ ব্যাধি। 8 তারিখের দিকে সিলেট এবং ময়মনসিংহ বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে ইলশেগুড়ি বা হালকা বা অতি সামান্য বৃষ্টি হতে পারে। এই বৃষ্টিপাতের পরে বাংলাদেশের তাপমাত্রা কমে যেতে পারে। 9 তারিখ থেকে এই তাপমাত্রা কমা শুরু হবে। এ মাসে 1 থেকে 2টি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ এবং 2 থেকে 3টি মৃদু ধরনের শৈত্যপ্রবাহ হতে পারে। রাজবাড়ী সড়ক পরিবহন মালিক গ্রুপের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলে এই ভোট গ্রহণ। ভোট গ্রহণের কেন্দ্র হিসেবে গ্রুপের নিজস্ব কার্যালয় ব্যবহৃত হচ্ছে। এবছর নির্বাচনে 2টি প্যানেল থেকে মোট 34 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিটি প্যানেলেই সভাপতি সহ সম্পাদক ও সদস্যদের পদে প্রার্থী রয়েছে। মোট 17টি পদে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে পরিবহন মালিকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
চট্টগ্রামে শুরু হয়েছে মাসব্যাপী ফুল উৎসব। ফৌজদারহাট এলাকায় ডিসি পার্কে উৎসবের আয়োজন করেছে জেলা প্রশাসন। সকালে ফিতা কেটে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেছেন মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ। এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন ও জেলা প্রশাসক ফরিদা আক্তার। পরে অতিথিরা উৎসব এলাকার কিছু অংশ ঘুরে দেখেন। আয়োজকরা জানান 194 একর জমিতে এবার 36 প্রজাতির লক্ষাধিক ফুল প্রদর্শন করা হচ্ছে। আগামীতে এই এলাকায় ফুলের পাশাপাশি ঔষধি গাছও লাগানো হবে, আনা হবে বিদেশি বিভিন্ন ফুল। উৎসব চলাকালে সাংস্কৃতিক সহ বিভিন্ন অনুষ্ঠানমালা চলবে। বাগানে প্রবেশ মূল্য ধরা হয়েছে জনপ্রতি 50 টাকা। শেষ করছি খেলার খবর দিয়ে। তারুণ্যের উৎসব উপলক্ষে সিলেটে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী আদিবাসী প্রমিলা ফুটবল টুর্নামেন্ট। সকালে সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলা নকশিয়ার খাসিয়াপুঞ্জি মাঠে খেলা উদ্বোধন করেন গোয়াইনঘাটের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তত্ত্বাবধানে সিলেট বিভাগ ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশন এই টুর্নামেন্টের আয়োজন করে। এতে সিলেট বিভাগের 6টি চা বাগান, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও খাসিয়াপুঞ্জির আদিবাসী কিশোরী ফুটবলাররা অংশ নেয়। The Jatiya Nagarik Committee and the Anti-Discrimination Student Movement have announced a nationwide campaign from 6 to 11 January in all educational institutions to promote the July Proclamation. Hassan Abdullah, convener of the movement, made the announcement at a joint press conference today. Although the government has taken the initiative to issue the July Proclamation, no effective steps have been taken so far. Therefore, there will be conducting a nationwide campaign, added Hasnat. Jatiya Nagarik Committee Nasruddin Patwari said they would announce a tougher program if the proclamation is delayed. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আগামী 6 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী আমরা কর্মসূচি ঘোষণা করছি। এই কর্মসূচিতে আমরা দেশব্যাপী জনসংযোগ কর্মসূচি বা মানুষের কাছে যাওয়া বা আমরা কর্মসূচি ঘোষণা করছি, যেখানে আমরা মানুষের কাছে লিফলেট বিতরণ করব, আমরা সমাবেশ করব এবং বিভিন্ন মাত্রার জনসংযোগ করব। কারণ এই প্রোক্লেমেশন অফ রেভলিউশনের আশা আকাঙ্ক্ষা, মানুষের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে, সেটি কি বিষয়ে তারা কি দেখতে চায় এই প্রোক্লেমেশনে, সেটির প্রতিফলনের জন্য আমরা মানুষের কাছে আমরা আমাদের জায়গা থেকে ছুটে যেতে চাই। তবে বিভিন্ন রাজনৈতিক দল এবং যারা পক্ষগোষ্ঠী রয়েছেন, বাংলাদেশের মানুষ যারা রয়েছেন, তাদের থেকে উদ্যোগটি আসার কথা ছিল, আমরা সেখানে পাইনি। আমরা যখন এই জাতির সংকট কালটা যাচ্ছিল এবং শহীদ এবং আহতদের নিয়ে যখন কোনো স্বীকৃতি বা ঘোষণাপত্র আসছিল না, আমরা এই সংকটকালীন মুহূর্তে আবার সেই জায়গাটা আমাদের দায়িত্বটা কাঁধে তুলে নিয়ে। BNP Standing Committee member Dr. Abdul Moin Khan said the autocrat has fallen through the student people-led mass uprising. Dr. Moin also said only students can move forward Bangladesh. He made the remarks at a program held at the Azizia High School field in Bagarhat. Moin Khan also said the BNP's acting chairman Tariq Rahman is working hard to make young generation as competent workforce. ছাত্র জনতার বিপ্লবের কারণে এদেশের দীর্ঘ 1.5 দশকের স্বৈরাচারী শাসন তার পতন হয়েছে এবং যারা স্বৈর শাসক তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তারা কেন এই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, এই বিষয়গুলি কিন্তু আমাদের উপলব্ধি করতে হবে এবং তা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। Bangladesh Jamaat Islami Amir Dr. Shafiqur Rahman has said Sheikh Hasina and his family members and relatives have destroyed the country's economy. He also urged all to fight together to rebuild the country based on humanity. He said this while addressing a Jamaat's working conference in Kushtia Government College today. Dr. Shafiq said Sheikh Hasina family destroyed the strong Islami bank in which people had full trust and confidence. Jamaat Amir also mentioned the Financial Times report over corruption of Sheikh Rehana's daughter, Tulip Siddiq.
যারা এদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতাকে নিজেদের মৌরসী তালুক মনে করতেন। দেশের সম্পদ লুণ্ঠন করে তারা বিদেশে পাচার করেছেন। এইভাবে যেখানেই মেগা উন্নয়নের কথা বলা হয়েছে সেখানেই মেগা ডাকাতি করা হয়েছে। দেশের টাকা দিয়ে যারা বিদেশে বেগমপাড়া গঠন করেছেন তারাই এই টাকা চুরি করেছে। Jatri Kollan Shamiti claimed despite government's change, the number of anarchy, extortion and road accident did not reduce. The Association Secretary General Mujammal Haq made the claim at a press conference in Dhaka today. He also urged the interim government to take necessary measures to save the passenger from road mishap. He alleged that the real scenario of the road accident wasn't disclosed during tenure of the last regime. Moreover, the regime forced the authorities to reduce the number of road accidents. However, the number of road accidents has been increased 1.54% in 2004 compared to 2023. সরকার বদল হলেও সড়ক পরিবহনে কাঠামোগত কোনো পরিবর্তন আসেনি। চাঁদাবাজির কেবল হাত বদল হয়েছে। ফিটনেসবিহীন যানবাহন এখনো সড়কে চলছে। আইনের অপপ্রয়োগ চলছে। বিআরটিএ রাজস্ব আদায়ে ব্যস্ত। ট্রাফিক বিভাগ জরিমানা আদায়ের প্রতিযোগিতায় লিপ্ত। দুর্ঘটনায় সংঘটিত হওয়ার যাবতীয় উপাদান সড়কে বিছিয়ে রাখা হয়েছে। এমন পরিস্থিতিতে কেবলমাত্র সভা সমাবেশ আর বক্তৃতা বিবৃতি, পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ করা কোনোভাবে সম্ভব নয়। The second phase of the Bishu Ijtima in Ghazipur Stongi is facing uncertainty following a deadly clash between the followers of Tablighi Jamaat factions in December. A ban on gatherings was imposed after a violent clash on 17 December erupted over control of the Ijtima ground and left 4 people dead. Although the ban was lifted over the past 2 days, concerns remain about the arrangement of the second phase by the followers of Maulana Saad Khandalvi of India. Speaking at a press conference at Markaz Mosque in Kakrel today, Hifazat Islam's Amir Shah Muhibullah Babu Nagori expressed deep concern about the controversial role. A biting cold wave has swept across Bangladesh, bringing with it challenges that have disrupted daily life for millions. From the northern districts of Rajshahi and Rangpur to the southern coast of Cox's Bazar, the impact of the chill is being felt everywhere. Low temperatures combined with dense fog and cold winds have created a harsh environment that is testing the resilience of people across the country. Healthcare centers too are facing a surge in patients suffering from cold-related ailments. Now, international news. The world's oldest person, Japanese woman Tomiko Itoka, has died aged 116, the city where she lived, Ashia. Itoka, who had 4 children and 5 grandchildren, died on December 29 at a nursing home where she resided since 2019, the southern city's mayor said in a statement. She was born on 23rd May 1908 in the commercial hub of Osaka, 4 months before the Ford Model T was launched in the US. Itoka was recognized as the oldest person in the world after the August 2024 death of Spain's Maria Branias Morera at age 117. মূল্য সংযোজন কর বা ভ্যাটের আওতা আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। কম ভ্যাট রয়েছে এমন অন্তত 43 ধরনের পণ্য এবং সেবার উপর ভ্যাট বাড়িয়ে 15% আরোপের প্রস্তাব করেছে এই সংস্থাটি। উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে ভ্যাট বাড়ালে সাধারণ ভোক্তার উপর নতুন করে ব্যয়ের চাপ তৈরি হতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। অন্যদিকে আলোচনা ছাড়া একতরফা এমন সিদ্ধান্ত নেওয়ার ফলে ক্ষুব্ধ ব্যবসায়ীরা। তারা বলছেন এতে মানুষের ক্রয় ক্ষমতা কমবে, নতুন করে সংকটে পড়বে ব্যবসা বাণিজ্য। আরাফাত ইসলামের রিপোর্ট। রাজস্ব আদায়ে আইএমএফের শর্ত পূরণ করতে গিয়ে হঠাৎ ভ্যাট ও সম্পূরক শুল্ক সহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য ও সেবায় কর বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বাড়তি করের তালিকায় রয়েছে পোশাক, হোটেল, রেস্তোরাঁ, ওষুধ ও বিমানের টিকিট সহ 43 ধরনের পণ্য ও সেবা। অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্ত চলমান উচ্চ মূল্যস্ফীতিকে আরও উস্কে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যদিও অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলছেন, কর বাড়লেও জিনিসপত্রের দামে প্রভাব পড়বে না। জিনিসপত্রের দামের উপরে তেমন প্রভাব পড়বে না, কারণ আমি বলি অত্যাবশ্যক জিনিসপত্র আমরা সব জিরো করে দিয়েছি। আপনি ছাড়টা দেখবেন কি দিয়েছে আমরা, অত সেটার দিকে আপনি নজর দেন।
দ্রব্যমূল্য ক্রমাগত বৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনে যখন হাঁসফাঁস অবস্থা, তখন ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া ভোক্তাদের। একটা পানির বোতল আমি দিচ্ছি মনে করেন 1 টাকা ট্যাক্স, যার মাসে 10 লক্ষ টাকা ইনকাম, সেও কিন্তু 1 টাকা ট্যাক্স দিচ্ছে। তাহলে এটা তো বৈষম্য তৈরি হইল। এই জন্য এই করটা খুব নমিনাল রাখা উচিত। দ্রব্যমূল্যের বাজার এমনি ঊর্ধ্বগতি, তার মধ্যে আরও যদি ভ্যাট ধরা হয় তাহলে এটা সবার জন্য আসলে কষ্টকর হবে। উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে নতুন করে কর আরোপ ভোক্তার উপর চাপ আরও বাড়বে বলে মনে করেন অর্থনীতিবিদরা। একটা হতে পারত যে রাজস্ব আদায়টা এরকম ভ্যাট বা যেগুলো ইনডিরেক্ট ট্যাক্স আছে, পরোক্ষ কর, সেগুলোর উপরে না করে যদি আমরা ইনকাম ট্যাক্সেশনের মাধ্যমে যদি করতে পারতাম, তাহলে হয়তো জিনিসটা একটু ফেয়ার হতো। এই জন্যে আমি মনে করি যে শর্ট টু মিডিয়াম টার্মে ইনকাম ট্যাক্সেশনের নেটটাকে বাড়িয়ে হয়তো খুব বেশি আমাদের এই সরকারের রাজস্ব বাড়ানোর সুযোগটা কম। কোনো প্রকার আলোচনা ছাড়াই এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে এর প্রতিবাদে ব্যবসায়ী ঐক্যের ডাক দেওয়ার কথা বলেন রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান। আপনি এত বড় একটা ডিসিশন, ভেরি শেম, যা আমাদের সাথে বসার প্রয়োজন মনে করে নাই। আমরা মনে করি বড় একটা ষড়যন্ত্র চলছে, এই ছোট উদ্যোক্তাদের ধ্বংস করে দিয়ে সব কর্পোরেটদের হাতে তুলে দেওয়া একটা বোধহয় পরিকল্পনা চলছে। যদি জনগণের ক্রয় ক্ষমতা না থাকে তাহলে আমার সেল কমে যাবে, সেল কমে যাবে যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার, আমাদের যে ইনভেস্টমেন্ট, এই যে আমাদের কমপ্লায়েন্স, সব কিছু মিলে আসলে এটা তো হইতে পারে না। আমরা বসতেছি, ইমিডিয়েটলি 2-1 দিনের মধ্যে আমরা ডিসিশন নিব। আমরা হয়তো সারা বাংলাদেশে ধর্মঘটে যাব হয়তো। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। আগামী নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্র অতিথি ভবন যমুনায় ব্রিটিশ এমপি রূপা হকের সঙ্গে সাক্ষাতে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচন সম্পূর্ণ অবাধ এবং সুষ্ঠু হবে। গত 3টি নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। বিগত সময় একটি ভুয়া সংসদ, এমপি এবং স্পিকার ছিল উল্লেখ করে প্রফেসর ইউনূস বলেছেন, সারা দেশের মানুষ এখন তাদের কণ্ঠস্বর ফিরে পেয়েছে। এ সময় ব্রিটিশ এমপি রূপা হক আগামী সাধারণ নির্বাচনের সম্ভাব্য তারিখ, অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ এবং রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ প্রক্রিয়া সম্পর্কে জানতে চান। প্রধান উপদেষ্টা জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচনের সম্ভাব্য 2টি সময়সীমা রয়েছে, 2025 সালের ডিসেম্বর অথবা 2026 সালের মাঝামাঝি। তবে জনগণ কতটুকু সংস্কার চায় তার উপর নির্ভর করছে নির্বাচনের তারিখ। রূপা হক আগামী নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেন। সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024-এর মাধ্যমে মানবাধিকার লঙ্ঘন করে সরকার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে বলে মনে করেন জ্যেষ্ঠ আইনজীবী, রাজনীতিবিদ এবং প্রযুক্তিবিদরা। ধারাগুলোতে অস্পষ্টতা, অংশীজনের সঙ্গে আলাপ না করে ডেটা সুরক্ষা, ডিজিটাল নিরাপত্তা সহ সবকিছু একসঙ্গে অধ্যাদেশে অন্তর্ভুক্তি উপনিবেশিক আমলের আইনে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন তারা। সকালে রাজধানী বাংলা মোটরে ভয়েস অফ রিফর্মের উদ্যোগে আলোচনা সভায় এমন বক্তব্য উঠে আসে। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024-এর খসড়া নিয়ে ব্যাপক সমালোচনা করেছেন আইনজীবী, আইন বিশেষজ্ঞ এবং এই আইনে ভুক্তভোগীরা। বাতিল হওয়া ডিজিটাল সিকিউরিটি আইনের বেশিরভাগ বিষয় ভাষাগত পরিবর্তনের মাধ্যমে নতুন অধ্যাদেশে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে মনে করেন বক্তারা। ব্যাখ্যার মধ্যে সাইবার বুলিং বলতে কি বোঝাবে সেটা ব্যাখ্যা দিলেন, ব্যাখ্যা দিয়ে তো আর আপনি অফেন্সকে ডিল করতে পারবেন না। জামিনযোগ্য ঘটনা ঘটলেও একটি লাইন জুড়ে দিয়ে হচ্ছে অজামিনযোগ্য একটি ধারা যুক্ত করা হয় যাতে জামিনটা না হয়। ডিজিটাল সিকিউরিটি একটা একই পারপাস সার্ভ করেছে। কমিশনগুলোর বিভিন্ন সদস্যের সাথে আমাদের বিভিন্ন জায়গায় দেখা হয় যে ভাই আমাদের পলিটিক্যাল পার্টিগুলোকে ডাকেন না কেন মতামতের জন্য। বলে যে আমাদেরকে বলে দিয়েছে যে আপনাদের মতামত আমরা আসলে নিব না, ওটা চিফ অ্যাডভাইজার নেবে। তো এখন আমার সেকেন্ড প্রশ্ন হচ্ছে, এটা বাস্তবায়ন কি আপনারা করবেন? কে করবে? সাইবার বুলিং, ধর্মীয় বিশ্বাস, নারী ও শিশুদের জন্য তৈরি করা 8, 25, 26 ধারাগুলো অস্পষ্টতা আছে এবং নিরপরাধ মানুষ হয়রানির শিকার হতে পারে বলে মনে করেন তারা। বড় প্রশ্ন হলো অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান কি এটা নিয়ে। তারা কি রক্ষা কবচগুলো চান? তারা কি চান যে মানবাধিকার সুরক্ষা করা হোক, এরকম করে মানুষজনকে রাতারাতি তুলে না নেওয়া হোক? আই থিঙ্ক আমার পরে দিদার বললে উনি সবচেয়ে স্পষ্টভাবে বলতে পারবেন যে এটাতে কেন অন্তর্বর্তীকালীনের সরকারের অবস্থান আমাদের কাছে পরিষ্কার করা উচিত। বক্তাদের অনেকে বলেন, এনটিএমসিকে আড়িপাতা ও পুলিশকে ব্যাপক হয়রানির ক্ষমতাও এতে আছে, উপেক্ষিত আন্তর্জাতিক রীতিনীতি। আমরা তো আশা করবই যে আমরা এই নতুন সরকারে যেই আইনগুলি আনি সেগুলি ওই একই সমালোচনায় পড়বে না। Protects human beings. It does not protect religions. সেই জন্য blasphemy is not protected under international human rights law. আপনারা অ্যাকাউন্টেবিলিটির কথা বলছেন, অ্যাকাউন্টেবল টু হোয়াট?
The government has to be accountable to the Constitution and to the international treaties that it has signed. ডিজিটাল সিকিউরিটি আইনে এর আগের 4000-এর বেশি মামলার আসামির বিষয়ে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীদের কেউ কেউ। আমাদের এটা আগে বলা হয়নি, বলা উচিত। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে 1.5 দশকের স্বৈরাচারী শাসকের পতন হয়েছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেছেন, ছাত্ররাই পারে দেশকে সামনে এগিয়ে নিতে। দুপুরে বাগেরহাটের মোড়লগঞ্জে উপজেলার আজিজিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপির কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর ABM ওবায়দুল ইসলামের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। মঈন খান বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তরুণদের যোগ্য করে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক শামীমুর রহমান শামীম, গণশিক্ষা বিষয়ক সম্পাদক ডক্টর মোর্শেদ আসিফ হাসান সহ সিনিয়র নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন। তিনি নতুন করে গড়ে তুলছেন এই দেশ সেবা করার জন্য। ছাত্র জনতার বিপ্লবের কারণে এদেশের দীর্ঘ 1.5 দশকের স্বৈরাচারী শাসন তার পতন হয়েছে এবং যারা স্বৈর শাসক তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তারা কেন এই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, এই বিষয়গুলি কিন্তু আমাদের উপলব্ধি করতে হবে এবং তা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। বাংলাদেশ জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, শেখ হাসিনার সরকার এবং তার আত্মীয় স্বজন মিলিয়ে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। মানবিক দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সকালে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। আমির বলেন, দেশের অপামর জনসাধারণ জনপ্রিয় ইসলামী ব্যাংক ধ্বংস করেছে শেখ হাসিনার পরিবার। ডাকাত এস আলমকে লেলিয়ে দিয়ে পরিবারে মিলে টাকা লোপাট করেছে। বিভিন্ন প্রকল্প থেকে নিজ দলের ঠিকাদার নিয়োগ করে দেশের টাকা লুট করেছে হাসিনা পরিবার। এ সময় দুর্নীতি দায়ে শেখ হাসিনার বোনের মেয়ের বিরুদ্ধে লন্ডনে দুর্নীতি দমন কমিশন জিজ্ঞাসাবাদ শুরু করেছে বলেও জানান তিনি। যারা এদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতাকে নিজেদের গৌরসী তালুক মনে করতেন, দেশের সম্পদ লুণ্ঠন করে তারা বিদেশে পাচার করেছেন। এইভাবে যেখানেই মেগা উন্নয়নের কথা বলা হয়েছে সেখানেই মেগা ডাকাতি করা হয়েছে। দেশের টাকা দিয়ে যারা বিদেশে বেগমপাড়া গঠন করেছেন তারাই এই টাকা চুরি করেছে। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার পতনের পরেও সড়কে নৈরাজ্য, চাঁদাবাজি কমেনি, বেড়েছে সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা। 2024 সালে দুর্ঘটনার সংখ্যা বেড়েছে 1.5% বেশি। দুর্ঘটনায় এক বছরে প্রাণ ঝরেছে 8,500-এর বেশি যাত্রীর। এমন তথ্য উঠে এসেছে যাত্রী কল্যাণ সমিতির সংবাদ সম্মেলনে। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বার্ষিক দুর্ঘটনার প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান সমিতির মহাসচিব মোজাম্মেল হক। বিগত সরকারের আমলে সড়ক দুর্ঘটনার প্রকৃত চিত্র দেখানো হয়নি অভিযোগ করে তিনি বলেন, দুর্ঘটনার সংখ্যা কমাতে চাপ প্রয়োগ করা হতো সরকারের পক্ষ থেকে। 2024 সালে 6,359টি দুর্ঘটনায় নিহত হয়েছে 8,543 জন, যা আগের বছরের চেয়ে 7.5% বেশি। এসব দুর্ঘটনায় 12,608 জন আহত হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। সরকার বদল হলেও সড়ক পরিবহনে কাঠামোগত কোনো পরিবর্তন আসেনি। চাঁদাবাজির কেবল হাত বদল হয়েছে। ফিটনেসবিহীন যানবাহন এখনও সড়কে চলছে, আইনের অপপ্রয়োগ চলছে, বিআরটিএ রাজস্ব আদায়ে ব্যস্ত, ট্রাফিক বিভাগ জরিমানা আদায়ের প্রতিযোগিতায় লিপ্ত। দুর্ঘটনায় সংঘটিত হওয়ার যাবতীয় উপাদান সড়কে বিছিয়ে রাখা হয়েছে। এমন পরিস্থিতিতে কেবলমাত্র সভা সমাবেশ আর বক্তৃতা বিবৃতি, পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ করা কোনোভাবে সম্ভব নয়।